হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, আমিও ভালো। তাহলে আজকে তোমরা বুঝতে পেরেছো আজকে কি জন্য তোমাদের সামনে হাজির হয়েছি, সেই লজিকের ক্লাস নিয়ে। তাহলে আজকে তোমাদেরকে আবার জানাই দর্শনের এলিটের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। চলো তাহলে শুরু করি আজকে আলোচ্য। তাহলে আমরা এর আগের দিন ক্লাসে কি আলোচনা করেছিলাম যে ষষ্ঠ অধ্যায় বা 6 অধ্যায়ের নিরপেক্ষ ন্যায় মাধ্যম অনুমান নিরপেক্ষ আলোচনা করেছিলাম। সেই নিরপেক্ষ ন্যায়ের প্রথম টপিকগুলো আলোচনা করেছিলাম তাত্ত্বিকভাবে। আজকে সেই তাত্ত্বিক আলোচনা করার পর তারপর থেকে আজকে আমরা আলোচনা করব। সেখানে লজিক গুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং নোট তোমরা পেয়ে যাবে সুন্দর এক আলোচ্য বিষয়ের মধ্যে। দেখবে অসাধারণ টপিক গুলো আলোচনা করা হবে, খুব সহজেই তোমরা অর্জন করে নেবে। চলো তাহলে আমরা আজকে নতুন ভাবে তার 6 অধ্যায়ের পরবর্তী ক্লাসটা শুরু করি। আর শুরু করার আগে একটা কথা বলি, তোমরা যারা এখনো আমাদের এলিট অ্যাপটি ডাউনলোড করোনি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আমাদের লিংকে ডেসক্রিপটিভ লিংকে গিয়ে অবশ্যই আগে ডাউনলোড করে নাও এলিট অ্যাপটি। সেখান থেকে তোমরা এই ক্লাসের যত সমস্ত ক্লাসের সমস্ত নোট এন্ড ভিডিও রেকর্ডিং সমস্ত বিনামূল্যে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বন্ধু বান্ধবকে সব শেয়ার করে দাও যেন সবাই বিষয়গুলো সহজেই বিনামূল্যে পেয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা আজকের আলোচ্য বিষয় শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত ন্যায় ও নিরপেক্ষ ন্যায়ের দোষগুলো। তো আগের দিন আলোচনা করেছিলাম যে নিরপেক্ষ ন্যায় কাকে বলে, নিরপেক্ষ ন্যায়ের গঠন, হেতুপদের কাজ, পদগুলো কি কি আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব আমরা যে সংক্ষিপ্ত ন্যায় কি জিনিসটা। ঠিক আছে, আর তার মধ্যে আছে নিরপেক্ষ ন্যায়ের যে দোষগুলো। ঠিক আছে, এই দুটো পার্ট আমরা আলোচনা করব। দেখো তো, সংক্ষিপ্ত ন্যায় এই কথাটা মানে কি? সংক্ষিপ্ত মানে কম না, নিশ্চয় তাহলে পরিপূর্ণ বিষয়টা না। পূর্ণ আর সংক্ষিপ্ত, তার পূর্ণ মানে সবটাই, আর সংক্ষিপ্ত মানে নিশ্চয় অল্প। হ্যাঁ, ওটাই মনে রাখো, অল্প। তার মানে সংক্ষিপ্ত ন্যায় মানে মনে রাখবে যে ন্যায় অনুমানে যে তিনটি বচন থাকে না, এ তো নাকি, এই তো সাপোজ দিলাম এটা, বা এ আই আর ও সাপোজ দিলাম এটা, এই যে তিনটি বচন আছে না, এই তিনটি বচনের মধ্যে যে কোনো একটি বা দুটি উজ্জ থাকে, উজ্জ মানে কি? উল্লেখ না থাকা। তার মানে কি বলবো, যে ন্যায়ে একটি বা দুটি বাক্য বা বচন উজ্জ থাকে বা উল্লেখ থাকে না, সেই ন্যায় অনুমানকে বলবো আমরা সংক্ষিপ্ত ন্যায়। তার তিনটা যদি উল্লেখ থেকে যায় পূর্ণ ন্যায়, আর তিনটার মধ্যে এটা নেই, দুটো আছে, সংক্ষিপ্ত ন্যায়। আবার এই দুটো নেই, এটা আছে, সংক্ষিপ্ত ন্যায়। তার মানে যে ন্যায়ে একটি বা দুটি বাক্য উজ্জ থাকে বা উল্লেখ থাকে না, স্পষ্ট উল্লেখ থাকে না, সেইটাকে বলবো আমরা সংক্ষিপ্ত ন্যায়। দেখো বিষয়টা এবার দেখো, যে সংক্ষিপ্ত ন্যায়ের সংজ্ঞা একটু আগে বললাম যে ন্যায় অনুমানের একটি বা দুটি বাক্য বা বচন স্পষ্ট ভাবে উল্লেখ থাকে না বা উজ্জ থাকে, তাকেই বলবো আমরা সংক্ষিপ্ত ন্যায়। সেটি সিদ্ধান্ত হতে পারে, আশ্রয় বাক্য, যে কোনো এনি ওয়ান। যেমন ধরো আমি একটা এক্সাম্পল যদি বলি, একটু আগে দেখালাম, এই ধরো উদাহরণ দিলাম, এটা, তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটি নেই, বাকি দুটো আছে, সেটাও সংক্ষিপ্ত নেই। আবার এই তিনটার দুটো নেই,
সেটাও সংক্ষিপ্ত নয়। এক কথায় সংক্ষিপ্ত করে বলা হলে সংক্ষিপ্ত নয়। বুঝা গেল? তাই চলো এইটুকুটা আশা করছি বুঝতে পেরেছো সংক্ষিপ্ত নয় কাকে বলে। এবার দেখবো আমরা যে এই সংক্ষিপ্ত নয়ের প্রকারভেদ। তাহলে সংক্ষিপ্ত নয় কয় প্রকার, প্রকারভেদটা কি চর্চা করলাম, কি সংক্ষিপ্ত নয় কাকে বলে। এবার দেখো কয় প্রকার। মনে রাখো সংক্ষিপ্ত নয় হবে 4 প্রকার। কি কি? 4 প্রকার। কি কি দেখো, সংক্ষিপ্ত নয় কয় প্রকার বলবো? 4 প্রকার। ঠিক আছে, কি কি? একটা প্রথম প্রকারের সংক্ষিপ্ত নেয়, দ্বিতীয় প্রকারের সংক্ষিপ্ত নেয়, তৃতীয় প্রকারের সংক্ষিপ্ত নেয়, চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত নেয়। এই প্রত্যেকটা প্রকারের সংক্ষিপ্ত নেয় আমরা খুব সহজভাবে আলোচনা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে কি আলোচনা করব? প্রথম প্রকারের সংক্ষিপ্ত নেয়। এটি বলার আগে একটা আমরা ছকের আকারে দেখে নিই। হ্যাঁ, ধরো সাপোজ আমি চার্টটা লিখি, সেই ছকের মাধ্যমে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। দেখো এই চার্টটা লিখেছি আমি। হ্যাঁ, এর প্রথম প্রকারের সংক্ষিপ্ত নেয়, দ্বিতীয় প্রকারের সংক্ষিপ্ত নেয়, তৃতীয় প্রকারের সংক্ষিপ্ত নেয়, চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত নেয় লিখেছি। এবার তোমরা এটাকে মনে রাখো একটা ছকের মাধ্যমে সহজভাবে দেখো, ভালো করে দেখো, বিষয়টা বুঝতে পারবে খুব সহজভাবে। দেখো এই যে আমরা করলাম শুধুমাত্র এ হবে তোমার নাই, আমি ধরলাম সাপোজ এ, তো আমি সাপোজ ধরলাম। দেখো এবার তোমরা কি করে ফলো করো। ধরো প্রথম প্রকারের এটা নেই, প্রথমটা নেই, দ্বিতীয় প্রকারের দ্বিতীয়টা নেই, তৃতীয় প্রকারের তৃতীয়টা নেই। কি মনে রাখা সহজ না? তার প্রথম প্রকারের প্রথম নেই, দ্বিতীয় প্রকারের দ্বিতীয় নেই, তৃতীয় প্রকারের তৃতীয়টা নেই। এবার এই চতুর্থ প্রকারের পর একটা একটা করে হবে না, অলরেডি একটা একটা করে হয়ে গেছে আমার। এবার এটা কি বলবো? দুটি নেই, দুটি নেই। ঠিক আছে, যে কোনো দুটি, মানে যে কোনো দুটি নেই। বুঝা গেল? এটা মনে রাখো। তা কি বললাম? প্রথম প্রকারের প্রথমটা নেই, দ্বিতীয় প্রকারের দ্বিতীয়টা নেই, তৃতীয় প্রকারের তৃতীয়টা নেই, চতুর্থ প্রকারের যে কোনো দুটি নেই। মনে রাখলো? আশা করছি এটা সবাই মনে থাকবে। দেখো এবার দেখো ভাষাগত কি। দেখো দেখো তো এই যে প্রথমটা নেই, আমি যে 3টা করেছি, এ এ এ করেছি, তাই তো নাকি করেছি? এই যে করেছি আমরা, এটা 3টির নাম আছে না? আমি আগের ক্লাসে বলিনি, আলোচনা করেছি আমরা। যারা ক্লাস দেখোনি অবশ্যই আগে দেখো। এই ক্লাসটা হওয়ার আগে আমরা আগের ক্লাস যারা করনি আবার নিরপেক্ষ পার্ট 1, ওটা অবশ্যই আগে দেখো। ওটা দেখলে এগুলো খুব জল হবে, খুব সহজ হবে, খুব সহজে তোমরা এই যা বিষয় আর এগুলো যে আলোচনা হচ্ছে, এই আলোচনাগুলো তোমাদের এই সেমিস্টার তো আছেই, বরঞ্চ উচ্চ মাধ্যমিকের যে 4th সেমিস্টার আছে বা কলেজ যদি পড়তে চাও, সমস্ত কিছু তোমাদের কাজে লাগবে। এই লজিকটা, এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো এটা খুব সহজ জিনিস, এমনি না বুঝলে খুবই কঠিন, আর বুঝলে খুবই খুবই সহজ। দেখো তাহলে বলছি, দেখো এটা হচ্ছে কি, মনে রাখো যে এই 1 2 3 আছে, এটাকে বলা হয় আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য, এটা আশ্রয় বাক্য বলা হয় সিদ্ধান্ত। আর এটার নাম বলা হয় প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য। এটা বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য। এটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, এটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান, সিদ্ধান্ত। প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান, সিদ্ধান্ত, একই নিশ্চয়। এই যে তা দেখো তো এখানে আমি ক্রস যদি করেছি, প্রথমটা নেই, মানে কিটা নেই? প্রধান আশ্রয় বাক্য নেই। তাহলে প্রধান আশ্রয় বাক্য নিশ্চয় আমার প্রথমটাতে নেই, দ্বিতীয়টায় কি নেই? অপ্রধান আশ্রয় বাক্য নেই, তৃতীয়টা কি নেই? সিদ্ধান্ত নেই। বুঝা গেছে? এখানে কি নেই? নাম বলবো না, যে কোনো দুটি নেই, যে কোনো দুটি নেই। দেখো তো এবার এটাকে আমি সংজ্ঞায়িত আকারে বলি, এটা হবে না যে যে সংক্ষিপ্ত ন্যায়ে প্রধান আশ্রয় বাক্যটি উজ্জ্ব থাকে বা প্রধান আশ্রয় বাক্যটি উল্লেখ থাকে না, তাকেই বলা হয় প্রথম প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। কঠিন? সিম্পল জিনিসটা। দেখো এবার একই রকমের দিতে বলি, একই নিশ্চয় হবে। তাহলে আমরা আগে এই দেখে নিই একবার,
যে সংক্ষিপ্ত ন্যায়ে অপ্রধানাশ্রয় বাক্যটি উজ্জ্ব থাকে বা স্পষ্ট উল্লেখ থাকে না তাকে কি বলা হয়? দ্বিতীয় প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। একই রকম হতো এটা, যে সংক্ষিপ্ত ন্যায়ের সিদ্ধান্ত বাক্যটি বা বচনটি উজ্জ্ব থাকে বা স্পষ্ট উল্লেখ থাকে না তাকে বলা হয় তৃতীয় প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। আবার যে কি বলবো, যে সংক্ষিপ্ত ন্যায়ে যে কোনো দুটি বচন বা বাক্য উজ্জ্ব থাকে তাকে বলা হয় চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। কঠিন? কিচ্ছু কঠিন না। মানে প্রধানাশ্রয় বাক্যটি উজ্জ্ব মানে প্রথম প্রকারের, অপ্রধান উজ্জ্ব মানে দ্বিতীয় প্রকারের, সিদ্ধান্ত উজ্জ্ব মানে তৃতীয় প্রকারের, যে কোনো দুটি উজ্জ্ব মানে চতুর্থ প্রকারের। ঠিক আছে, এই হচ্ছে সংস্থার আমাদের সংজ্ঞা। এবার আমরা বুঝে নেব যে উদাহরণের সাহায্যে দেখি আমরা বিষয়টা কি। দেখো দেখো এটা হচ্ছে একটা আমরা বুঝবো উদাহরণের সাহায্যে। সে সুখী কেননা সে ধার্মিক। তার একটা কথা মনে রাখো, আমি এই উদাহরণগুলো পরের ক্লাসে গুলো সুন্দরভাবে দেওয়া আছে, এখানে যেটা ওটা অত প্রয়োজন নেই, অথবা আমি একটা দেখাবো, বাকি তোমরা এমনি পরের ক্লাসে গুলো আমরা বুঝে নেব। ঠিক আছে, দেখো এখানে মনে রেখো যে দেখো যে পদ কটা, সে সুখী একটা পদ, সে সুখী আর সে ধার্মিক দুটো বাক্য। তাই এই একটা বাক্য সে সুখী আর সে ধার্মিক একটা বাক্য। তাহলে এখানে দেখো তো ক্যানন আছে না, তাহলে ক্যাননার আমাকে প্রথমে বার করতে হবে সিদ্ধান্ত কোনটি। সিদ্ধান্ত কোনটি মনে রাখো, ওই ক্যাননা, কারণ, যেহেতু এগুলোর আগেরটা হয় সিদ্ধান্ত। তাহলে ক্যানন আছে না, তার আগেটা কোনটা? সে সুখী। তাহলে সে সুখী হয়ে গেল সিদ্ধান্ত, আগে করবার সিদ্ধান্ত। ঠিক আছে, দেখো সিদ্ধান্ত করি, তাহলে কি হলো? সে সুখী, তাহলে সে বলতে একজন, আর একজন যদি বোঝায় তাহলে হয় হলে হয় এ, হয় হলে হয় এ। মনে রাখো, তাহলে সে সুখী, তাহলে সে এ বচন, সে হয় সুখী, হয়ে গেল সে সুখী। এবার খুঁজবে, দেখো তো আমি বললাম না সিদ্ধান্তের উদ্দেশ্য কি বসে? এস, বিধেয় কি বসে? পি। তাহলে আমি কি বললাম, এস পদটা প্রধানে বসে না অপ্রধানে বসে বলতো? অবশ্যই আমাদের অপ্রধানে বসে। তাহলে এস মানে সে, দেখো তো সে আছে কিনা, সে আছে, তা সে হয় ধার্মিক, এটাও নিশ্চয়ই বচন, তাহলে সে হয় ধার্মিক, হয়ে গেল, এটা এস। এবার দেখো তো এইখানে এই দুটো পেলাম, একটা সিদ্ধান্ত পেলাম, একটা অপ্রধান পেলাম। প্রধান কি পেয়েছি দেখো তো, আছে? এই অনুমানের মধ্যে আর কি বাক্য আছে? তাহলে আমাদের মধ্যে প্রধানটা নেই, আর প্রধানটা এর মধ্যে নেই বলেই এটা হয়ে গেল প্রথম প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। বুঝতে পেরেছো? তা এইরকম ভাবে প্রতিটা উদাহরণ আমরা দেখে নিব পরেরটা কি আছে। দেখো দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত কাকে বলা হয়? এটা বললাম, যে সংক্ষিপ্ত ন্যায়ের অপ্রধানাশ্রয় বাক্যটি উজ্জ্ব থাকে তাকে বলা হয় দ্বিতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। ঠিক আছে, একই রকম ভাবে তোমরা নিশ্চয় এটাও করতে পারো। দেখো এখানে নিশ্চয়ই বুঝতে পারো এটাকে অনুমান কেমন সিদ্ধান্ত এটা। তাহলে সে নিশ্চয় সৎ, সে হয় সৎ, আর সে কোথাও আছে? কোথাও সে কোথাও নেই মানে মিডলেরটা অপ্রধান হবে না, নেই, আর অপ্রধান না থাকার জন্য এটা কি দ্বিতীয় প্রকার হয়ে গেল। এইগুলো আমরা কিন্তু পরের ক্লাসে দেখবো। ঠিক আছে, চলো দেখে নিই এবার তৃতীয় প্রকার সংক্ষিপ্ত ন্যায়। কি বললাম? যে সংক্ষিপ্ত ন্যায়ে সিদ্ধান্তটি উজ্জ্ব থাকে তাকেই বলা হয় তৃতীয় প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। যার উদাহরণ এইটুকু রেখলেই হয়ে গেল, উদাহরণ দিলেই হলো এখানে। হ্যাঁ, বিষয়টা কোনো ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই, এটা পরের ক্লাসে আলোচনা করে দিয়ে তখন বিষয়গুলো সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো দেখো তো চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। তাহলে কি বললাম? যে চতুর্থ মানে কোনটা বললাম? শেষেরটা। যে সংক্ষিপ্ত ন্যায়ে দুটি বচন বা বাক্য উজ্জ্ব থাকে সেইটাকে বলা হয় কি চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। দেখো তো সে এত দুর্বল যে হাঁটতে পারে না, এটা একটাই তো, একটা স্পষ্ট বলছি, কিন্তু ভিতরে আছে, উজ্জ্ব আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই জন্য কি একটা হওয়ার জন্য নিশ্চয় দুটি উজ্জ্ব আছে, আর দুটি উজ্জ্ব আছে বলে এটা হয়ে গেল কি আমাদের চতুর্থ প্রকারের সংক্ষিপ্ত ন্যায়। ঠিক আছে, দেখো তাহলে এই হচ্ছে আমাদের জানলাম সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে, আর সংক্ষিপ্ত ন্যায় বিভিন্ন প্রকারভেদ গুলো আমরা জেনে গেলাম। আশা করি খুব সহজ।
তাহলে প্রথমটা নেই, দ্বিতীয়টা নেই, তৃতীয়টা নেই, আর যে কোনো দুটা নেই। ঠিক আছে, ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। খুব সহজভাবে এটা নোট অলরেডি তোমরা সমস্ত এই নোটগুলো সবগুলো পিডিএফ পেয়ে যাবে এলিট অ্যাপস এর মাধ্যমে। ঠিক আছে, চলো এবার দেখে নিই আমরা পরেরটা কি আছে। এবার আমরা দেখে নেব যে সিদ্ধান্ত বের করার নিয়ম। দেখো তো একটু আগে যে করছিলাম না, একটা সিদ্ধান্ত বার করে দেখালাম না, কেননা আগে সিদ্ধান্ত হয়, কিন্তু ওইটুকু জানলে তো হবে না। মনে রাখো সিদ্ধান্ত বার করার দুটো আমরা ছকে দেখেছি, হয়তো অনেক বই নেই, কিন্তু আমি এই দুটো ভাবে তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে সিদ্ধান্ত আমরা বার করবো কিভাবে। কেন, একটা অনুমান গঠন করতে গেলে আগে আমাকে সিদ্ধান্ত বার করতে হয়, তারপর সিদ্ধান্ত বার করার পর অপ্রধান করতে হয়, অপ্রধান না পেলে প্রধান করতে হয়। স্টেজ আগে প্রধান করতে পারি না, আগে অপ্রধান করতে পারি না, আগে সিদ্ধান্ত করতে হয়। কিন্তু আগে সিদ্ধান্ত বার করতে গেলে এই দুটো জিনিস শিখতে হবে, না শিখলে কিন্তু আমরা পারবো না। ঠিক আছে, দেখো কারণ, কেননা, যেহেতু, এই তিনটা, যেভাবে তিনটে হয়, ব্যতিক্রম হতে পারো না কিছু, কিন্তু অর্থ থেকে বুঝে নিব আমরা। তাহলে কারণ, কেননা, যেহেতু এই শব্দগুলির আগের বাক্যটি হবে সিদ্ধান্ত। আগের বাক্যটি হবে সিদ্ধান্ত। তার মানে কেমন, যেখানে কেননা আছে আগের সিদ্ধান্ত, কারণ আছে আগের সিদ্ধান্ত। যেমন আমি ভাত খাবো কারণ সে খেতে যাবে, তাহলে কি এই যে আগেরটা কারণ, তাহলে কেননা যেখানে থাকবে আগেরটা হবে সিদ্ধান্ত, কারণ যেখানে থাকবে আগেরটা হবে সিদ্ধান্ত। বুঝতে পেরেছো? এবার দেখো সুতরাং, অতএব, কাজেই, তাই বলা যায় যে, ফলত, নিশ্চয়, এই শব্দগুলির পরের বাক্যটি হবে সিদ্ধান্ত। তাহলে সুতরাং আছে, তারপরটা কি হবে সিদ্ধান্ত, অতএব আছে, তারপরটা হবে সিদ্ধান্ত। বুঝতে পেরেছো? তার মানে এই তিনটাকে ফলো করো, তাহলে হয়ে গেল। হ্যাঁ, কারণ, কেননা, যেহেতু, এই তিনটে মনে রাখা মানে অপোজিট গুলো পরেরটা হবে, হ্যাঁ কি না? তার মানে কারণ, কেননা, যেহেতু এইগুলো আগেরটা হবে সিদ্ধান্ত, আর বাকিগুলোর পরেরটা হবে সিদ্ধান্ত। ঠিক আছে, চলো দেখে নিই এবার। দেখো এবার দেখবো আমরা নিরপেক্ষ ন্যায়ের দোষ। তাহলে এতক্ষণ আলোচনা কি করলাম, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কয় প্রকার কি আলোচনা করে দিলাম। এবার আমরা আলোচনা করব নিরপেক্ষ ন্যায়ের দোষগুলো। তার আগে দোষ আলোচনা করব, দোষ আলোচনা করার পর আমরা পরের ক্লাসে দেখাবো নিরপেক্ষ ন্যায়ের বৈধতা কিভাবে বিচার করতে হয়, কিভাবে বিচার করলে ফুল মার্কস পাওয়া যায়, একদম পূর্ণ মার্কস পাওয়া যায়। দেখবে খুব সহজেই হাতে ধরে তোমাদেরকে আমি সব শিখিয়ে দেব যে নিরপেক্ষ ন্যায় কিভাবে করতে হয়। অনেক জায়গায়, অনেক প্রতিষ্ঠান, অনেক জায়গাতে এই নিরপেক্ষ ন্যায় কঠিন ভাবে, জটিল ভাবে শেখানো হয় বলেই তোমরা অনেকে বুঝতে পারো না। অনেক এই জন্য অনেকে বলে এই ন্যায়তে কঠিন লজিক, কিন্তু আমি বলছি, বলছি না, কোনো কঠিন বলে কিছু নেই। খুব সহজ ভাবে, সুন্দর ভাবে তোমাদের সামনে আমি শিখিয়ে দিব। আমার চ্যানেল, ইউটিউবের চ্যালেঞ্জ দেখবে খুব সহজে তোমরা অর্জন করে নেবে। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো প্রথমে দিয়েছি আমরা চারিপদ ঘটিত দোষ। এই দোষগুলো না আমি এক কথা আলোচনা করছি, যখন আমরা ওই লাস্টে বা শেষের দিকে আমরা যে ক্লাসগুলো রাখবো যে বৈধতা বিচার করো, তখন আমরা একসঙ্গে মিক্সড ভাবে প্রয়োগ করব। ঠিক আছে, প্রথমে আমরা একটা একটা করে আলোচনা করবো। দেখো চারিপদ ঘটিত দোষ, ঠিক আছে, কেমন জিনিস সেটা বলি। যে আগে মনে রাখো যে আমাদের যদি কোনো ন্যায় অনুমানে চারটি পদ থাকে, যদি চারটি পদ থাকে তাহলে তিনটি পদ তো নিয়ম নাকি, তার তিনটি পদ নিয়ম, যে তিনটি পদের বদলে চারটি পদ থেকে যায় তাহলে সেই দোষের নাম বলবো আমরা চারিপদ ঘটিত দোষ। এক কথায় যে ন্যায় অনুমানে চারটি পদ থাকে সেই অনুমানটিতে যে দোষ ঘটে তাকে বলা হয় চারিপদ ঘটিত দোষ। অর্থাৎ তিনটি পদের বদলে চারটি পদ থাকবে, সেটাই হয়ে যাবে দোষ, আর সেই দোষের নাম বলা হয় চারিপদ ঘটিত দোষ। দেখি কিভাবে করতে হয় দেখে নি একবার। দেখো এ হচ্ছে একটা অনুমান, তোমরা প্রথমে এই অনুমান গুলোকে আগে দেখো। ঠিক আছে, দেখো রাম শ্যামের বন্ধু একটা বাক্য, শ্যাম যদুর বন্ধু একটা বাক্য, সুতরাং রাম যদুর বন্ধু একটা বাক্য।
এবার তোমরা এই দাগগুলোকে সবগুলোকে মনে মনে ভাবো কিছুই নেই। দেখো কি পড়ে থাকলো, সুতরাং থাকলো না? তো এই যে সুতরাং পড়ে থাকলো, সুতরাং এর বলো তো এবার আগেরটা সিদ্ধান্ত না পরেরটা সিদ্ধান্ত? ঠিক তোমার নিশ্চয় তোমরা বুঝতে পেরে গেছো। একবার দেখে নাও যারা বুঝতে পারোনি। দেখো তো সিদ্ধান্ত সুতরাং কোথায় আছে? এই সুতরাং। সুতরাং এর কোনটা হলো? দেখো তো সুতরাং কোনটা, আগে না পরেরটা? এই পরের বাক্য, সুতরাং এর পরেরটা সিদ্ধান্ত। নিশ্চয় যারা বুঝতে তারা ডাউট পুরো ক্লিয়ার হয়ে গেল। সুতরাং এর পরেরটা হবে সিদ্ধান্ত। চলো তাহলে আমরা সিদ্ধান্ত করে নেই। তাহলে প্রথমে কি বললাম? সিদ্ধান্ত করতে হয়। তাহলে আমরা প্রথমে করে নেব আমরা সিদ্ধান্ত। ঠিক আছে, খুঁজো। তাহলে রাম যদুর বন্ধু, এই বাক্য নিশ্চয় সিদ্ধান্ত। এটাকে তোমরা সাজাও। দেখো তো রাম যদুর বন্ধু, এটা কি ই বচন? হ্যাঁ তো আই না তো হয় আছে, তা অবশ্যই রাম একজনকে বলছে এখানে। তাহলে এই সব জিনিস মনে রাখবা। হ্যাঁ, একজন অঞ্চলে কি আই হয়, কিন্তু এখানে মনে রাখবো এই সব জিনিস যখন একজনকে ইন্ডিকেট করবে তখন সেটা এ হয় হলে এ, নয় হলে কিন্তু ই মনে রাখো। তাহলে রাম যদুর বন্ধু, তাহলে রাম হয় যদুর বন্ধু, তাহলে অবশ্যই এটা হয়ে গেল আমাদের এ বচন। ক্লিয়ার? তাহলে অবশ্যই রাম হয় যদুর বন্ধু, একটা পেয়ে গেলাম। এবার আমি কিভাবে করতে বললাম? তাহলে প্রথমে আমি দাগ, দেখো ফলো করো, জিনিসগুলো ফলো করো, শিখতে পারবে। দেখো প্রথমে কি দিলাম? দাগ দিলাম, তারপর চিহ্নিত করলাম সুতরাং বা কিছু আছে কিনা, অতএব কোনটা, অতএবটা চিহ্নিত হওয়ার পর এটা নিশ্চয় পেয়ে গেছি আমরা, বসিয়ে দিলাম রাম হয় যদুর বন্ধু। এবার কাজ হচ্ছে আমার যে এস কোনটা পি কোনটা। মনে দেখো সিদ্ধান্তের উদ্দেশ্যটা হবে এস আর বিধেয়টা হবে পি। তার মানে রাম নিশ্চয় এস আর যদুর বন্ধু নিশ্চয় পি। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট এবার দেখবো আমরা। আরে কি বলেছিলাম বলতো? এস পদটা কোথায় কোথায় বসে আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম না? এস পদটা বসে মনে রাখবা সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে আর অপ্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে। তার মানে এই মিডলে একটা কথা মনে রাখো, এখন এস পদটা মিডলেই হবে, এস পদটা মিডলেই হবে, কখনো ওপরে হবে না। তাহলে খুঁজো এস মানে কি? রাম। রাম দেখো তো কোথায় আছে? এস রাম খুঁজো, রাম কিচ্ছু খুঁজবে না, রাম খুঁজো। রাম 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 পেয়ে গেছি। তা রাম যে পেয়েছি তার মানে রাম যুক্ত পদটা বা বাক্যটা নিশ্চয় এইটুকু আমার মিডলেই হবে। কেন? এস রাম, রাম এস বলে, রাম এস পদটা ওই বাক্যের মধ্যে আছে বলে ওই বাক্যটাকে আমরা চেনে নিয়ে এসে এইখানে দেব। কেন? এস যে বসে অপরাষ্ট্র বাক্যে, এই জন্য এটা হয়ে গেল আমার মিডিলে। তাহলে কি বলো? রাম শ্যামের বন্ধু, তার রাম হয় শ্যামের বন্ধু, বসে দাও এই বচন, হয়ে গেল শ্যামের বন্ধু। এবার দেখো তো যে আর তাহলে বাকি দেখো তো কি থাকলো, দুটো হয়ে গেছে। কোনটা? শ্যাম যদি বন্ধু, বাকি থাকলো না? ওই বাকি নিশ্চয় আমার উপরেই বসবে। এই একটা মনে রাখো, এস মিডিলে হবে, বাস আর কিছু না, এস মিডিলে হবে। তাহলে মিডিলে হয়ে গেল, বাকিটা কোথায়? উপরে হবে, প্রধান অস্ত্র বাক্যে হবে। তাহলে কি দেখো শ্যাম যদুর বন্ধু, তাহলে কি শ্যাম হয় যদুর বন্ধু এবছর, চট করে এবছর করে দিই, ব্যাস হয়ে গেল। এটা আমাদের যুক্তি হয়ে গেল, এটা যুক্তি হয়ে গেল কমপ্লিট। এবার আমরা দেখবো পদ কই নাকি, কটা পদ দেখিয়ে পড়া। কি বলেছিলাম? কটি পদ থাকে? 3টি পদ, এস পি এম। প্রতিটা পদ কবার করে ব্যবহার হয়? 3বার করে, সরি 2বার করে, দুবার হবে, এস দুবার, পি দুবার, এম দুবার। দেখি তো এবার দেখো, এস রাম কেস বলেছি আমরা, এখানেও রাম আছে মানে এস। যদুর বন্ধুকে বলেছি আমরা পি, যদুর বন্ধুকে বলেছি পি। দেখো তো শ্যাম আর শ্যামের বন্ধু কি এক জিনিস? শ্যাম আর শ্যামের বন্ধু কি এক? না তো। শ্যাম আর শ্যামের বন্ধু তো তুমি তোমার বন্ধু কি এক? তুমি আর তোমার বন্ধু কি এক জিনিস? না তো। তার মানে শ্যাম আর শ্যামের বন্ধু তো এক নয়। অতএব এই শ্যামকে যদি এম ধরি এটা এম হবে না, আবার শ্যামের বন্ধু যদি এম ধরি এটা এম হবে না। তার মানে এই দুটো কি আলাদা পদ নয়? অবশ্যই আলাদা পদ। আর এই দুটি আলাদা পদ হওয়ার জন্য এটা একটা পদ, এটা একটা পদ, এস একটা পদ
আর পি একটা পদ। কটা পদ হলো? 4টা পদ না? কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী কটি পদ থাকা উচিত ছিল? 3টি পদ ছিল। এই 3টি পদ, তাহলে এস দুবার পি দুবার, এম তো আর হচ্ছে না, তাহলে এম একটা অন্য কিছু একটা, এই জন্য আমরা এখানে এম বসাবো না। এখানে এম দিতে গেলে এখানে এম হবে না, এই জন্য এখানে 4টা পদ রয়েছে। এম একটা পদ, অর্থাৎ সরি রাম একটা পদ মানে পক্ষ, যদুবন্ধু একটা পদ মানে সাধ্য, আর এম বলতে পারছি না, শ্যাম একটা পদ আর শ্যামের বন্ধু একটা পদ। এই 4টা পদ এই অনুমানে রয়েছে বলেই এই অনুমানটা দোষ ঘটলো, আর এই দোষটাকে বলা হয় চারিপদ ঘটিত দোষ। ঠিক আছে, এইভাবে তোমরা দেখবা যে 4টা পদ হচ্ছে কিনা। 4টা পদ পাওয়া মানে এই দোষ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। খুব সুন্দর হবে। এরপর যখন আমরা পরের ক্লাস যখন আমরা বিচার করবো না, তখন আরো সুন্দরভাবে আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন সংক্ষেপে বিষয় আলোচনা করলাম, এরপরে আরো সুন্দরভাবে আমরা আলোচনা। ঠিক আছে, চলো দেখো কি হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। অব্যাপ্য হেতু দোষ মানে কি এটা বুঝো আগে। হেতু মানে কি বললাম? এম না? হেতু মানে কি পদ? এম পদ। তার মানে কি নিয়মটা একটা নিয়ম আছে যে প্রতিটি নিয়ম না হেতু পদ কি একবার ব্যাপ্য হতে হবে। হেতু পদ কি হতে হবে? ব্যাপ্য হতে হবে, ঠিক হতে হবে। দেখো হ্যাঁ, হেতু পদ কি একবার কি হতে হবে? ঠিক মানে ব্যাপ্য হতে। নিয়ম ন্যায় অনুমানের নিয়মটা হলো হেতু পদ কি একবার ব্যাপ্য হতে হবে বা ঠিক হতে হবে, নিয়ম। যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে যে দোষ ঘটেছে তাকে বলা হয় অব্যাপ্য হেতু দোষ। সহজ বাংলা আছে এবার, যে অনুমানে হেতু পদটি যদি একবারও ব্যাপ্য না হয় তাহলে সেই অনুমানে যে দোষ ঘটেছে তাকেই বলা হয় অব্যাপ্য হেতু দোষ। ঠিক আছে, দেখে নিয়ে আবার একটা কিছু। চলো দেখো, এখানে একটা অনুমান দিয়েছি আমরা, এবার দেখি অনুমানটি। তোমরা বলো তো, আগে কি বললাম? ফার্স্ট টাইম আমি কি বললাম, কিভাবে করতে বললাম? প্রথমে দাগ দাও, সে নিশ্চয়ই সফল একটা বাক্য, কারণটা হবে না, সে পরিশ্রম একটা, আর একমাত্র পরিশ্রম সফল, তাই তো? এরকম প্রথমে দাগ দেবে, বুঝতে পেরেছো? দাগ দেওয়ার পর এবার দেখো তো এই দাগগুলোকে সবগুলো বাদ দিয়ে দাও, তাহলে কিছু নেই। তাহলে বলো তো কি থাকলো? একদিকে কারণ, এটা কি এবং, এবং দিয়ে কিছু হয় না তো, কারণ দিয়ে হয়। তার মধ্যে কারণ আগেটা সিদ্ধান্ত না পরেরটা? বলো তো, অবশ্যই আগেরটা। আমরা আগে আলোচনা করলাম না, তাহলে কারণের আগেরটা হয় সিদ্ধান্ত। অতএব আগের সিদ্ধান্ত মানে এটা নিশ্চয় সিদ্ধান্ত হবে। হ্যাঁ, এটা আগে চুজ করতে হবে। এটা হয়ে গেল আমাদের সিদ্ধান্ত। অতএব দিলাম, বলো সে নিশ্চয়ই সফল। তারপর নিশ্চয়টা বুঝতে পেরেছো, সে নিশ্চয় সফল মানে কি? সে হয় সফল ব্যক্তি, তাই কি না? এবছর না, তা সে হয় সফল ব্যক্তি, তার মানে এবছর নিশ্চয় আমাদের, তাহলে সে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো, সে হয় সফল ব্যক্তি। এবার আমরা কি করতে বললাম বলো তো? এস কোনটা, পি কোনটা? তোমরা বলো যে সিদ্ধান্তের কোনটা এস হয়? সিদ্ধান্তের উদ্দেশ্যটা এস হয়। পি কোনটা হয়? সিদ্ধান্তের বিধেয়টা হয় পি। বললাম, বলতো এসটা কোথায় বসে? গুড, অপ্রধান আশ্রয় বাক্যে। তার মানে এস মানে কি এখানে সে, সে যেখানে যেখানে আছে সে কোথায় বসবে? অপ্রধানে বসবে। তাহলে খুঁজো, এস মানে সে, সে মানে এস, সে খুঁজো কোথায় আছে এখানে। দেখো তো, এই তো সে পেয়েছি, সে পেয়েছি মানে নিশ্চয় এই বাক্যটা আমাকে চেড়ে নিয়ে এসে এই মধ্যে দিতে হবে, নিয়ম তো নাকি? এস ঠিক, গুড, এটা বলতে হবে। সে পরিশ্রমী, সে হয় পরিশ্রমী এবছর। পরিশ্রমী, গুড, ঠিক আছে। তাহলে বলো তো এই দুটো হয়ে গেল না আমাদের, বাকি থাকলো কোনটা? যেটা বাকি থাকলো সেটা আমাদের ওপরেই হবে। দেখো যে একমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই সফল, তাহলে এই বাক্যটাকে নিয়ে এসে এইখানে আমাকে বচন করে বসাতে হবে। হ্যাঁ, কিন্তু একটু বচন করা এলেব গুলো স্মরণ করো তো, যে একমাত্র থাকলে কি বচন হয়? একমাত্র থাকলে প্রথমে আছে না দুটি নিয়ম হয়, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, মাত্র। এই শব্দগুলো বাক্যের প্রথমে থাকলে এ বচন হয়, চেঞ্জ হয়।
আর যদি প্রথমে না থেকে অন্য কোথাও থাকে এবচন হবে, চেঞ্জ কিন্তু হবে না। দেখো তো কোথায় আছে, প্রথমে আছে না, তার প্রথমে আছে মানে এবচন কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে চেঞ্জ করা মানে উদ্দেশ্য বিধেয় জায়গায়, আর বিধেয় মানে উদ্দেশ্য, তাহলে পরিশ্রমী ব্যক্তি হয়ে যাবে বিধেয়, সফল হয়ে যাবে উদ্দেশ্য। তার মানে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী। লিখো, লেখা করে পরিশ্রম হয়ে গেল। ক্লিয়ার? এই হচ্ছে এই অনুমানটার আমাদের যুক্তি, এর পয়েন্টটা হচ্ছে আমাদের যুক্তি। ঠিক আছে, এবার আমরা কি বললাম একটু আগে, নিরপেক্ষ ন্যায় অনুমানে এই যুক্তিকে বিচার করে না, যুক্তি আকারকে বিচার করে। দেখে নিই এবার। তাহলে এর আকার তৈরি করি। এর আকার তৈরি করতে গেলে আগে পদগুলোকে ঠিকঠাক বসিয়ে দাও। দেখো তো, এস সে মানে এস, এই সে মানে এস, সফল ব্যক্তি খুঁজো পিপি, আর বাকি দুটো কে আছে, পরিশ্রমী, এটা হলো এম, এটা হলো এম, হয়ে গেল। এবার তোমরা এই যুক্তিটাকে, যুক্তির আকার গঠন করবে, যুক্তির আকার। ঠিক আছে, দেখো তো ওই আগে যে দোষ দেখালাম, চারিপদ করে দোষ, ওর আকার কিন্তু হবে না। কেন? ওই যুক্তি যে পদ যে চারটি রয়েছে, চারটি পদ হলে আকার করতে পারি না, ওর আকারটা হবে না। আর এটা কি হয়, যে তিনটা যদি পদ আছে, এস পদ, পি পদ আর এম পদ, এই তিনটি পদ থাকার জন্যই আমরা আকারটা করব, আর আকার দেখে আমরা বিচারটা করব। ঠিক আছে, চলো দেখে নাও আকারটা কিভাবে করতে হয়। এটা অবশ্য নিচে হবে, এটা ঠিক আছে, এটা নিচে বসাবে এখানে। তোমরা দেখো আকার কিভাবে দেখে নাও। এ এ এ পেয়েছি, তোমরাও চট করে ওখানে সেম ভাবে করে নেবে, এ এ এ করলাম, এটা ভাবে করে ভুল না, দেখে নাও করলাম। এবার দেখো তো এখানে কি আকার মনে রাখবো, পদগুলো বসবে না। হ্যাঁ, আকারে মানে পদ বসবে না। দেখো সকল পি হয় এম, এস হয় এম, এস হয় পি, ওটা বসলে আকারটা হয়ে গেল। তাহলে পেলাম সকল পি হয় এম। ক্লিয়ার? এবার কি বলছে, এস হয় এম, এস হয় এম, দেখো তো এস হয় পি, এস হয় পি, হয়ে গেল আকার কমপ্লিট। কঠিন? এটা পরে মানে আকারটা পড়া। এবার দেখো আকার যখন করে ফেললাম, এই আকারকে আমরা বিচার করব, আমরা এবার এই দোষটা দেখাবো আমরা যে হচ্ছে কিনা। দেখো আমি একটু কি বললাম, অব্যাপ্য দোষ কিভাবে হয়, যে অনুমানে হেতু পদটি মানে এম পদটি একবারে ব্যাপ্য না হয়, মানে একবারে ব্যাপ্য হবে না, তখন যে দোষ ঘটবে সেই দোষের নাম কি, অব্যাপ্য হেতু দোষ। চলো তো দেখি আবার, বলো এই বছর বলো তো, ব্যাপ্য বলো, ঠিক ভুল বলে মনে আছে, বলে গেছো? এবার স্মরণ করাই, এ বচন মানে ঠিক ভুল, ই মানে হচ্ছে ঠিক ঠিক, আই মানে হচ্ছে ভুল ভুল, ও মানে ভুল ঠিক, তাই না? স্মরণ পড়েছে তো নাকি? তাহলে বলো তো, এ মানে কি ঠিক ভুল, এ মানে ঠিক ভুল, এ মানে ঠিক ভুল করলাম। এবার দেখো তো যে কি বলছে, হেতু পদ, দেখো তো হেতু পদ এখানে এম, হেতু পদ এখানে এম, এম পদ কি একবারও ব্যাপ্য হয়েছে না? তো তাহলে এম পদ দেখো তো, হেতু পদ একবারও ব্যাপ্য হয়নি, আর এম পদটা একবারও ব্যাপ্য হয়নি বলেই এই অনুমানটিতে যে দোষ ঘটলো সেই দোষের নাম অব্যাপ্য হেতু দোষ। যদি এখানে একটা ব্যাপ্য হয়ে যেত না তাহলে ঠিক ছিল, একবার ঠিক হলে হয়ে যেত, যদি একবার ব্যাপ্য হয়নি, আর একবারে ব্যাপ্য না হওয়ার জন্যই এই দোষের নাম এটা। তা আশা করছি বুঝতে পেরেছ। এইগুলো যখন আর পরে বিচার করব তখন আরো সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করব। ঠিক আছে, চলো তা দেখি পরেরটা আমরা। তাহলে পরেরটা কি বলবো, অবৈধ সাধ্য দোষ। দেখে নাও কাকে বলে, দেখো আগে এটা মনে রেখো যে সাধ্য মানে কি পদ, পি। তার মনে রেখো এটা হচ্ছে একটা জিনিস, যে সাধ্য পদটি যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্ত ব্যাপ্য হয়ে যায়। কেমন? তার মানে এই পি পদটা যদি
আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে মানে ক্রস চিহ্ন হয়ে সেই পদটা যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায় তাহলে যে দোষ ঘটবে সেই দোষের নাম অবৈধ সাধ্য দোষ। বলি সাধ্য পদটি যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সেই পদটি সিদ্ধান্তে যদি ব্যাপ্য হয়ে যায়, তার মানে ওপরে ভুল নিচে ঠিক হয়ে যায়, তাহলে যে দোষ ঘটে সেই দোষের নাম অবৈধ সাধ্য দোষ। বুঝতে পারছো? এবার দেখি আমরা উদাহরণ দেখে নিই। দেখো তাহলে আমরা এটা একটা অনুমান দিয়েছি, সেই অনুমানটা দেখি। এবার দেখো তো আমরা কি বললাম, অনুমানটাতে তিনটি বাক্য দেখো তো পেয়েছি, তিনটি বাক্য। তো বলো তো তিনটি বাক্য নেই, তাহলে আমরা সিদ্ধান্ত কোনটা হবে তোমরা বলো। গুড, এক্স্যাক্টলি, একদম, থ্যাংক ইউ। তাহলে কারণের আগে সিদ্ধান্ত। তার মানে দেখো তো তিনি সুখী নন, তাহলে এখানে আমরা তিনি সুখী নন একজন, নয় আছে, ই বচন হবে না, তা তিনি নন সুখী। হ্যাঁ, ভেরি গুড। তারপর ই বচন হয়ে গেল। এস বলো তো, তিনটা এস, পি, আমরা এস কি বললাম মিডলে হবে, তিন এস মানে তিনি, খুঁজে কোথায় আছে, এস মানে তিনি, পেয়ে গেছি। তাহলে এই বাক্যটা নিয়ে এসে বসতে হবে এখানে। তারপর তিনি সৎ নন, তিনি নন সৎ, ই বচন। ক্লিয়ার? এবার দেখো তো বাকি থাকলো কোনটা, কেবলমাত্র সুখী মানুষই সৎ হয়। তার মানে কেবলমাত্র প্রথমে হলে একটু আগে বললাম না, এ বচন চেঞ্জ হবে। তার মানে সকল সৎ ব্যক্তি হয় সুখী, বা সকল সৎ হয় সুখী। লিখে নিই, হয়ে গেল। এগুলো প্রত্যেকটা ব্যক্তি লাগাতে পারো। হ্যাঁ, সকল সৎ ব্যক্তি, সুখী ব্যক্তি, সৎ ব্যক্তি লাগাতে পারো। হ্যাঁ, ভালো জিনিস। দেখো এবার আমরা দেখে নেব যে পদগুলো কি কি। দেখো তিনি মানে এস, তিনি মানে এস, সুখী সুখী মানে পি, সৎ সৎ মানে কি, বাকি কি হবে, অবশ্যই এম হবে। এটা যদি যুক্তি হয় তাহলে যুক্তির আকার কি হবে তোমরা বলো। একটু আগে কি শেখালাম, তাহলে প্রথমে কিভাবে বলবো, এ ই, তার মানে এ ই আর ই বললাম, অতএব দিতে ভুল করবে না, ঠিক আছে। দেখো সকল এম হয় পি, কে এস নয়, কে তো এম, এস নন পি, আকার হয়ে গেল। এবার এই আকারটা দেখবো আমরা, যেহেতু এটা বস্তুগত বিচার করি না, আমরা আকারটা দেখি। দেখো এখানে আমি কি বললাম, ঠিক ভুল গুলো আগে দেখালাম আমরা, ঠিক ভুল। দেখো তো ঠিক ভুল দেখাচ্ছি আমরা, দেখে নি। এবার এ মানে কি ঠিক ভুল, ই মানে কি ঠিক ঠিক, ই মানে কি ঠিক ঠিক। দেখো তো যে অবৈধ সাধ্য মানে কি বললাম, আবার স্মরণ করাই, যে সাধ্য পদটি যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, তাহলে যে দোষ ঘটে তার নাম এটা। দেখো তো সাধ্য মানে কি বললাম, পি পদ। দেখো তো পি পদ, দেখো তো আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, অথচ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। তা দেখো ভুল আর ঠিক হয়ে গেছে, ভুল ঠিক হয়ে গেছে, তাই না? আর এই ভুল ঠিক হওয়ার জন্যই এটা কি হয়ে গেল, যেহেতু এটা সাধ্য পদ, তা সাধ্য পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। এই জন্যই এটাতে যে দোষ ঘটেছে সেই দোষের নাম অবৈধ সাধ্য দোষ। বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট দেখি আমরা পরেরটা। দেখো অবৈধ পক্ষ দোষ। কি বলবো আমরা, অবৈধ পক্ষ দোষ। একই রকম ভাবে ওই একই সাধ্য দোষের জায়গায় সেম তোমার রাখবে পক্ষ দোষ। তারপর কেমন জিনিসটা দেখবি, যে পক্ষ পদটি যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় অবৈধ পক্ষ দোষ। তার মানে এস কে যদি ধরি আমরা, এস কে ধরি দেবা, এটা আশ্রয় বাক্য সিদ্ধান্ত। তাহলে এটা যদি ভুল হয়, এটা যদি ঠিক হয়, তাহলে দোষ হয়ে গেল। এক কথায় ওপরে ভুল নিচে ঠিক করা যাবে না। তাহলে যে পদটা দোষ, তাহলে পক্ষ পদ যদি আশ্রয় বাক্যে অব্যাপ্য হয়ে যায় আর সেটি সিদ্ধান্ত যদি ব্যাপ্য হয়ে যায়, তাহলে এই দোষ। ক্লিয়ার? দেখি এবার আমরা বিষয়টাকে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা চেষ্টা করি বোঝার। দেখো এটা আমরা দিয়েছি একটা, এখানে দেখো তো কটা আছে জিনিস, সব সৎ ব্যক্তি,
সব সৎ ব্যক্তি সত্যবাদী একটা, সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয় একটা, সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ, তাই না? বলো তো সিদ্ধান্ত কোনটা হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, কি সুতরাং আছে, তাহলে সুতরাং এর পরেরটা হবে সিদ্ধান্ত। বুঝতে পেরেছি? তাহলে আগে আমরা কি করে নেব? সিদ্ধান্তকে করে নেব। সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ, কি বচন? অবশ্যই এ বচন। তার বসে দাও, হয়ে গেল। এবার দেখো তো কি করতে বললাম, এস কোনটা আর পি কোনটা। দেখো তো শ্রদ্ধেয় ব্যক্তি মানে এস, সৎ মানে পি। বুঝতে পেরেছি আশা করছি। তাহলে শ্রদ্ধেয় ব্যক্তি যেখানে থাকবে সেটা আমার মিডল লাইনটাই হবে, অপদানটাই হবে। দেখো তো খুঁজো খুঁজো খুঁজো, শ্রদ্ধেয় ব্যক্তি খুঁজো। এই তো শ্রদ্ধেয় পেয়েছি, তাই না? এই শ্রদ্ধেয় পেয়েছি মানে নিশ্চয় সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, মিডলেই হবে, অপদানে হবে, কেন এস যে, আর এস সেটি হবে। তাহলে কি উত্তর পেলাম? সকল সত্যেয়, লিখে দাও। সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়, শ্রদ্ধেয় ব্যক্তি। ঠিক আছে, বলতো বাকিটা কোন থাকলো? সব সৎ ব্যক্তি সত্যবাদী। তাহলে কি সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী। ব্যাস, হয়ে গেল, যুক্তি হয়ে গেল। এবার দেখি আমরা কি পদগুলো। দেখো শ্রদ্ধেয় ব্যক্তি খুঁজো, কোথায় আছে? শ্রদ্ধেয় ব্যক্তি মানে এস। সৎ ব্যক্তি খুঁজো, সৎ সৎ সৎ, এই তো সৎ, এখানে ব্যক্তি লাগিয়ে দাও যেহেতু তার মিলে যাবে, তাই না? সরি পি। বাকি কি রইল বলো? সত্যবাদী, সত্যবাদী, তাই না? ব্যক্তি লাগিয়ে দাও। হ্যাঁ, তাই হলো এম, এটা হলো এম, হয়ে গেল। ক্লিয়ার? এটাকে আমরা আকার করতে পারবো না? অবশ্যই পারবো, দেখে নাও। আকার, এটা কি ছিল? যুক্তি। আকাশে দাও এ এ এ, সেম ভাবে করো এ এ এ, অতএব ক্লিয়ার হয়েছে? দেখো তো এবার এবার কি বসে রাখবো? সকল পি হয় এম, এম, সকল এম হয় এস, সকল এস হয় পি। পেয়েছি? এই হচ্ছে আকার। এবার আমরা দেখবো যে আমরা ব্যাপকগুলো, এ বচন মানে ঠিক ভুল, ই এ মানে ঠিক ভুল, এ মানে ঠিক ভুল পেলাম। তার কি বললাম? অবৈধ পক্ষপাত কখন হয়? পক্ষপাত কি যখন আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে, মানে অব্যাপ্য হয়ে, সিদ্ধান্ত যদি ব্যাপ্য হয়ে যায় তাহলে হয়ে যাবে অবৈধ পক্ষদোষ। দেখি, দেখো তো পক্ষ মানে কি বললাম? এস। খুঁজো খুঁজো খুঁজো, এই তো এস। আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি অথচ আবার সিদ্ধান্তে আমাদের ব্যাপ্য হয়ে গেছে, আচ্ছা না? তাই দেখো তো এস পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি অথচ দেখো সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। তাই এইটা কিন্তু নিয়ম বিরুদ্ধ, তাই না? তো এই জন্য আশ্রয় বাক্যে পক্ষপদটি ব্যাপ্য হয়নি অথচ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে বলেই এই দোষের নাম হয়ে গেল অবৈধ পক্ষ দোষ। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এই ব্যাপারটা আরো আমরা সুন্দরভাবে সেই এর পরের ক্লাসে আমরা সুন্দরভাবে বৈধতা বিচার করার সময় আরো সুন্দর আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করবো আমরা। এখন তোমরা সব বিষয় বুঝে রাখো, ঠিক আছে? চলো এবার দেখে নেব আমরা নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। কি জিনিস এটা? হচ্ছে মনে রেখো, যখন দেখবে দুটি আশ্রয় বাক্য নয় নয়, দুটি আশ্রয় বাক্য নয় নয় মানে নর্থক নর্থক, দুটি আশ্রয় বাক্য যখন নয় নয় পেয়ে গেছো তার মানে যে দোষ ঘটবে সেটা এটা। দুটি আশ্রয় বাক্য যদি নয় নয় পেয়ে যাও, যে দোষটা ঘটবে সেই দোষের নাম নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। দেখি এবার বিষয়টা কি, উদাহরণের সাহায্যে আমরা তাহলে কি বলতে পারি? যে ন্যায় অনুমানের দুটি আশ্রয় বাক্য নঙর্থক হয় সেই অনুমানে যে দোষ ঘটে সেই দোষকে বলা হয় নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। দেখি, দেখো তো, দেবতারা মরণশীল নয়, মানুষ দেবতা নয়, মানুষ মরণশীল নয়, তিনটা পেলাম। এই তিনটা পাওয়ার পর দেখো তো এবার আমরা সাজিয়ে নিই। সুতরাং আছে না, সুতরাং এর আগের না পরেরটা সিদ্ধান্ত হয়, পরেরটা হয়। ভেরি গুড, এটা নিশ্চয় আমার সিদ্ধান্ত। বুঝে দাও, তাহলে মানুষ মরণশীল নয় এবার মানে কি? তার মানে মানুষ মরণশীল নয় এখানে বলছে ওরা, তাহলে কোন মানুষ নয় মরণশীল,
এই কথার মানে বলছে এখানে, তাহলে মানুষ নয় মরণশীল, তাই তো? এবার মানুষ নিশ্চয় এগুলোর ক্ষেত্রে তোমার এ দিবে, হ্যাঁ? তাহলে মানুষ নয় মরণশীল। তাহলে আমরা পাবো, দেখো তো, যে মানুষ মরণশীল নয়, তার মানে কি কোন মানুষ নয় মরণশীল, বাস্তব দিক দেখবে না। তাহলে আমরা কি পেলাম? ই বচন অবশ্যই কোন মানুষ নয় মরণশীল হয়ে গেল। দেখো তো এবার উদ্দেশ্য এ, মানুষ মানে এস, মরণশীল পি। এস যে পদটা খুঁজবো আমরা কোথায় আছে, কোন বাক্যের মধ্যে আছে, সেটাই হবে কি আমাদের অপ্রধান আশ্রয় বাক্য। এস মানে কি মানুষ, খুঁজো, মানুষ মানুষ মানুষ, এই তো মানুষ পেয়ে গেছি। তাহলে মানুষ দেবতা নয়, তাহলে কোন মানুষ নয় দেবতা, তাহলে অবশ্যই বচন। তাহলে কোন মানুষ নয় দেবতা হয়ে গেল। এবার দেখো তো বাকি থাকলো কোনটা, দেবতারা মরণশীল নয়, তাহলে কোন দেবতা নয় মরণশীল, অবশ্যই বচন হয়ে গেল আমাদের যুক্তি কমপ্লিট। এটা হয়ে গেল আমাদের যুক্তি। যুক্তি এটা কি করবো, আকার, তাই তো? আকার দেখো করো আকার, কিভাবে করতে হয়, ই সরি ই, অতএব ই হয়েছে। কি দেবো, কোন আগে এস বসাই, মানুষের জন্য এস, মানুষের জন্য এস, মরণশীলের জন্য পি, মরণশীলের জন্য পি, দেবতা বাকি পড়ে আছে, দেবতা কি হবে কমেন্ট করো, হ্যাঁ পি, সরি এম হয়ে গেল। তাহলে আমাদের এবার অবশ্য দাও যে কোন এম নয় পি হয়ে গেল, কোন এস নয় এম, কোন এস নয় পি হয়ে গেল। ব্যাপার ঠিক করো, এ মানে ঠিক ঠিক, সরি ই মানে ঠিক ঠিক, ই মানে ঠিক ঠিক, ই মানে ঠিক ঠিক হলো। এবার দেখো তো যে এই দোষটা এখানে দেখি হচ্ছে কিনা, আমি কি বললাম, এই দোষ কি বললাম, দুটি আশ্রয় বাক্য যদি নঙর্থক থাকে মানে নয় নয় থাকে, তাহলে যে দোষটা হবে সেই দোষের নাম বলা হয় নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। দেখো তো একটু ফলো করো তো, এই দুটো আশ্রয় বাক্য না সিদ্ধান্তটা, দুটো দেখো তো, দুটো আশ্রয় বাক্য নয় আছে না আর নয় আছে না, তা দুটি আশ্রয় বাক্য নয় নয় হয়ে গেলে কি বললাম, দোষ ওঠে, আর সেই দোষের নাম কি এটা। অর্থাৎ এই অনুমানে দুটি আশ্রয় বাক্য নয় নয় হয়ে গেছে বলেই এই অনুমানটি দোষ, আর এই দোষের নাম বলা হয় নঙর্থক আশ্রয় বাক্য দোষ। এইভাবে তোমরা এই দোষটা বিচার করবে, ঠিক আছে? তা এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এবার আমরা এই বিষয়টা আলোচনা করব, নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করো। এই বিষয়গুলো আমরা পরের ক্লাসে, এইভাবে প্রশ্নগুলো আসবে, পরের ক্লাসে আমরা সুন্দরভাবে সহজভাবে কিভাবে বৈধতা বিচার করতে হয়, কিভাবে বৈধতা বিচার করতে হয় সেগুলো আমরা ধরে ধরে যুক্তি, যুক্তির আকার, সংস্থান, মূর্তি, বিচার, ব্যাখ্যা সমস্ত কিছু আমরা এর পরের ক্লাসে আলোচনা করব সুন্দর সহজভাবে, যেগুলো তোমাদের পরীক্ষা আসবেই আসবে। 100% বলছি, 100% পরীক্ষায় আসবেই আসবেই, 100% আসবেই আসবে। সেইগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব সুন্দরভাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। এর পরের ক্লাসে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট মানে আমাদের উৎসাহিত করে, একটা লাইক উৎসাহিত করে, লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত অবশ্যই করো। তোমরা আরো আরো অনেক মজাদার, অনেক সুন্দরভাবে আলোচনা সমস্ত কিছু তোমরা পাবে একদম বিনামূল্যে, ঠিক আছে? আর আজকে ক্লাসটা আমাদের যে নোটগুলো, লজিকগুলো সব তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে তোমরা আমাদের এলিট অ্যাপের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আজকে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম। এরপরে আবার নতুন ক্লাসে দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।